আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা হাসান এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এবার বিস্তারিত সংবাদ। করোনায় মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়ালো। 24 ঘন্টায় প্রাণ গেল 101 জনের। পরীক্ষা বন্ধ থাকার পরও আক্রান্ত প্রায় 4500। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানার খেসারত দিচ্ছে উদাসীন নাগরিকরা। এদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সিট না থাকায় কোনো হাসপাতালের বারান্দায় দেয়া হচ্ছে রোগীদের সেবা। আইসিইউর সিট পেতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন স্বজনরা। আশিকুল আলমকে সঙ্গে নিয়ে মায়াদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। মৃত্যুর কাছে হেরে গেছে প্রিয় স্বজন, তাই বাড়ি ফেরার তারা। লাশ দাফন করাতে হবে দ্রুত, অ্যাম্বুলেন্স রেডি। টানা 7 দিন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন না ফেরার দেশে। কঠিন বাস্তবতার মুখোমুখি হাসপাতালের সামনে রোগী নিয়ে অপেক্ষারত স্বজনরা। মৃত্যুর পর কোনো সিট খালি হতেই হুমড়ি খেয়ে পড়ে অন্য রোগীর স্বজনরা। হাসপাতালের সিট খালি নেই, ফলে বাধ্য হয়ে বারান্দায় হুইল চেয়ারে বসিয়ে দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা। শুক্রবার করোনার টিকাদান কর্মসূচি বন্ধ থাকলেও কোথাও কোথাও চলছে করোনা টেস্ট। সিরিয়াল পেতে বিড়ম্বনার পাশাপাশি অন্য রোগের চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি ছিল চরমে। 2.5 মাস আমার পেটে বিশাল অসুখ, পেটে ব্যথা। এখানে কি আসেন? এই করোনা পরীক্ষা করা লাগবে না, হাসপাতাল নিব না। ফর্মটা পূরণ করে সিরিয়াল পাওয়াটাই অনেক কষ্টকর। আজকে 3 দিন চেষ্টা করার পরে তারপরে পাইছি। 4 দিন আগে আসছে। 4 দিন আগে আসার পর ওই দিনকার তো এখানে এসে ঘুরে গেলাম, পাইলাম না। পরে 3 দিন ধরে মোবাইলে ফর্ম ফিল আপ করার জন্য চেষ্টা করে গতকালকের পাইলাম, আজকে দিয়ে গেলাম। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন 101 জন। মোট মৃত্যু হয়েছে 10,182 জনের। নতুন করে আক্রান্ত হয়েছে 4,417 জন। দেশে মোট আক্রান্ত 7,11,779 জন। এখনো সতর্ক না হলে জাতিকে চড়া মূল্য দিতে হবে বলে মনে করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। মৃত্যু ঠেকাতে হলে দুটো কাজ করতে হবে। একটা, সংক্রমণের সংখ্যা কমাতে হবে, চলাচল সীমিতকরণটা করতে হবে যত ব্যাপকভাবে পারা যায়। যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা, যাতে তাদের করে সংক্রমণ অন্যখানে না যায়। যারা উচ্চ ঝুঁকি সম্পন্ন, সঙ্গ নিরোধে দেওয়া, তাহলে আমাদের রোগী কমতে থাকবে এবং রোগী কমলে আমাদের স্বাভাবিকভাবে আনুপাতিক হারে মৃত্যু কমবে। সংক্রমণ কমাতে হলে লকডাউন কঠোর করার পাশাপাশি এর পরিধি বাড়ানোর তাগিদ দেন এই বিশেষজ্ঞ। মায়াদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, করোনা রোগীদের চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কতটা হিমশিম খাচ্ছে? হ্যাঁ নাবিলা, আপনি যেমনটি জানেন, আমি এখন আছি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে। আজকে করোনা মৃতের সংখ্যা সর্বোচ্চ 101 জনের একজন। আমি বিকাল থেকে যে কুর্মিটোলা হসপিটালে যে এসেছি, এখানে সাধারণত কিছুক্ষণ পরপর এখানে করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে রুগীরা এখানে আসছেন চিকিৎসা নেওয়ার জন্য। মোট কথা বলতে গেলে এখানে কর্তব্যরত ডাক্তার, নার্স, চিকিৎসক যারা আছেন তারা অনেকে হিমশিম খাচ্ছেন। আপনাকে আমি আরেকটি জানিয়ে রাখি, এখানে বিশেষ করে এই হাসপাতালটি যখন কোভিড সহিত হসপিটাল ঘোষণা করা হয়, তারপর থেকে যারা আইসিইউ সাধারণত পায় না, তারা বেশিরভাগই হচ্ছে এখানে কুর্মিটোলা হাসপাতালে আসেন। আর আইসিইউ সংকটে যারা আসেন তারা এখান থেকে শেষ পর্যন্ত এসে ঘুরে যাচ্ছেন। আমি আপনাকে আরেকটু দেখে রাখি যে কিছুক্ষণ আগে এখানে আরেকজন রোগী এসেছেন কোভিড নিয়ে, তাকে ওখানে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এভাবে আপনার এই কিছুক্ষণ পরপরই এখানে সাধারণত রোগী আসছেন। আপনাকে আর কি জানিয়ে রাখি, এই হসপিটালে যে ধারণ ক্ষমতা রয়েছে তার বাইরে এখন মোটামুটি যতগুলো সিট আছে এখানকার প্রায় 250 শয্যার কোভিড সিটের সঙ্গে এখন মোট ভর্তি রোগী আছে 368 জন। তার মানে বলতে গেলে যে এখানে রোগীর আসন সংখ্যার চেয়ে রোগীর সংখ্যা খুবই বেশি। আপনাকে আমি আরেকটি জানিয়ে রাখি যে এখানে কিছুক্ষণ পরপরই বিভিন্ন উপসর্গ নিয়ে বিভিন্ন বয়সের মানুষ এখানে আসছেন চিকিৎসা নেওয়ার জন্য। তা হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে এখানকার রোগীদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য। এই ছিল রাজধানীর কুর্মিটোলা হসপিটাল থেকে আমার কাছে করোনা আগত রোগীদের সর্বশেষ অবস্থা। নাবিলা, ধন্যবাদ বিল্লাল আপনাকে।
শুক্রবার হাওয়ায় লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর প্রধান সড়কে যানবাহন চলাচল ছিল কম। মোড়ে মোড়ে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কাজের সন্ধানে রিকশা চালক সহ অনেকেই ঝুঁকি দিয়ে পথে নামতে দেখা গেছে। আর উল্টো চিত্র ছিল অলিগলিতে। স্বাস্থ্যবিধি না মেনে অপ্রয়োজনীয় অনেকেই বের হন। লকডাউনের তৃতীয় দিনের চিত্র জানাচ্ছেন মুক্তা মাহমুদ। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে প্রধান সড়কে যানবাহনের চলাচল ছিল খুবই কম। এরপরও যারা বের হয়েছেন তাদের মুখোমুখি হতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। দেখাতে হয়েছে মুভমেন্ট পাস অথবা ব্যাখ্যা করতে হয়েছে বের হওয়ার যৌক্তিক কারণ। লাস্ট ফার্মা কলাবাগান মেডিসিন আনতে পাস ছাড়া আমরা কাউকে অ্যালাউ করছি না, বিশেষ করে জরুরি যারা সেবা নিয়োজিত তাদের আমরা অ্যালাউ করছি। এত বিধিনিষেধেও ঠুনকো অজুহাতে বাইরে বের হওয়া রুখতে পারেনি। সব অমান্য করে বাইরে আসাদের কেউ কেউ আবার মাস্ক পরতেও ভুলে গেছেন। কি জরুরি এত প্রয়োজন ছিল যে আপনারা এই ধরনের যানবাহন নিয়ে এই প্রধান সড়কে এসেছেন? আপনি কি মুভমেন্ট পাস নিয়ে বের হয়েছেন? পাসটা আমার কাছে নাই, তবে আমি মাদ্রাসা থেকে আর কি হুজুরের সাথে কথা বলে এই করছি। বাসা থেকে বেরিয়ে আসছি তো বাসায় মাস্ক নেই, আমি রাস্তা থেকে কিনে নিই। তবে এই লকডাউন বিপাকে ফেলেছে দিনমজুরদের। উপার্জনের পথ বন্ধ হওয়ায় জীবিকার তাড়নায় নিরুপায় হয়েই পথে নেমেছেন অনেক রিকশা চালক। জানেন তো লকডাউন চলছে? যে লকডাউন চলছে জানি। তারপর কেন বের হলেন ভাই? খাওয়া লাগবে তো, খাওয়া লাগবে না, ভাত তো খাওয়া লাগবে। এখন লকডাউনের সময় আমার তো চলন তো লাগবো নাকি, মাস্ক ভুলে পড়ছি তো রিক্সা কোনো কাম কাজ নাই, কোনো কিছু নাই। প্রধান সড়কে কড়াকড়ি থাকলেও বিপরীত চিত্র রাজধানীর অলিতে গলিতে। মাস্ক, শারীরিক দূরত্ব কিংবা যৌক্তিক কারণ ছাড়াই ঘোরাঘুরি করছেন অনেকে। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলতে বলছেন বিশেষজ্ঞরা, নয়তো লকডাউন দীর্ঘায়িত করা ছাড়া উপায় থাকবে না। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। দর্শক, পাড়া মহল্লায় লকডাউনের চিত্র জানাতে রাজধানীর আদাবর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, রাজধানীর আদাবর থানা করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণার পর সেখানকার মানুষ আসলে কতটা স্বাস্থ্য সচেতন হয়েছে এখন পর্যন্ত জানাবেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলছে। আপনাকে বলে রাখি যে গতকাল যে সড়কে ব্যক্তিগত যানবাহন এবং মানুষের যে উপস্থিতি আমি দেখেছি আজকে তুলনামূলকভাবে অনেক কম। আর আপনি যেটি বললেন যে আমি এখন আদাবর এলাকায় আছি, তবে রাজধানীতে যে কয়টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে আদাবর একটি। দুপুরের পর থেকে আমি এলাকাও ঘুরে দেখেছি, মানুষজন যারা আসলে এই এলাকায় রয়েছেন তারা আসলে অপ্রয়োজনে কেউ বের হননি, আমি এটি দেখেছি। এবং যারাও বের হয়েছেন মুখে মাস্ক ছিল এবং স্বাস্থ্যবিধি মেনে যে চলাচলের যে বিষয়টি সেটি আমি লক্ষ্য করা গেছে। তবে আপনাকে একটি জিনিস বলে রাখি যে দুপুরের পর থেকে যে আমি প্রধান সড়কে যে ঘুরে দেখেছি সেখানে দেখেছি পুলিশের চেকপোস্ট রয়েছে, অপ্রয়োজনে যারা বের হয়েছে তাদেরকে আসলে ফিরে দেওয়া হয়েছে বাড়ির দিকে। তবে এখানে সবচেয়ে যেটি আমার চোখে যেটি ধরা পড়েছে যে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জটলা করে কিছু নিম্ন আয়ের মানুষকে আমি দেখেছি যারা আসলে কাজের সন্ধানে প্রতিদিন বের হতো, এখন লকডাউনে যেহেতু তাদের কোনো কাজ নেই তারা অসহায়ের মতো বসে আছেন সহায়তার জন্য। তারা বলেছেন যে ক্ষোভ জানিয়েছেন যে গেলবার যখন লকডাউন ছিল তখন কিন্তু অনেক খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল, এবার তেমনটি তারা আসলে এখন পর্যন্ত পাননি। অথবা আমাকে আপনি দেখতে পাচ্ছেন রিক্সাওয়ালা কিন্তু এখানে দেখেন জটলা করে অপেক্ষা করছে। অনেকেও বলেছেন যে তারা সারাদিন আসলে রিক্সা চালিয়ে 100 টাকা জোগাড় করতে পারেননি এবং তারা বলছেন যে এই সময়টা যদি তাদের দিকে একটু সরকার তাকায়, তাদের মানবিক দিক বিবেচনা করে তাদের যদি আর্থিক সহায়তা দেওয়া হয়, পাশাপাশি যে খাদ্য সহায়তা দেওয়া হয়, তারা আসলে তারা বেঁচে থাকতে পারবেন বলে তারা জানিয়েছেন। আপনি যে গলিটি আপনি দেখতে পাচ্ছেন এখন, দেখেন সাধারণ মানুষ কিন্তু একদমই অপ্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না। আপনি হয়তো খেয়াল করছেন যে একজন মানুষ কয়েকজন ছোট বাচ্চা নিয়ে আসলে বের হয়েছেন, তো এরকম কিন্তু অপ্রয়োজনে কিন্তু অনেককে আমি বের হতে দেখেছি এবং পুলিশের তৎপর রয়েছে, তারাও সর্বাত্মক চেষ্টা করছেন যে যারা এরকম অপ্রয়োজনে বের হচ্ছেন ঘর থেকে তাদেরকে আসলে বুঝিয়ে তাদেরকে আবার ঘরে ফিরিয়ে দেওয়া। আর আপনি জানেন যে আজকে ধন্যবাদ আপেল। এদিকে কিছুটা কষ্ট হলেও করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা ও মৃত্যু কমাতে সবাইকে সর্বাত্মক লকডাউন সফল করার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকলে 2 সপ্তাহে কাঙ্ক্ষিত ফল মিলবে। আর তেমনটি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার পাশাপাশি দেশ দীর্ঘমেয়াদী লকডাউনের গ্যালাকলে আটকা পড়তে পারে বলে সতর্ক করলেন তারা। আরও জানাচ্ছেন নাজিব ফরায়েজি।
সর্বাত্মক লকডাউন সফল করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। জরুরি প্রয়োজন ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন ছাড়া সড়কে অন্যান্য যান চলাচলে কড়াকড়ি অবস্থানে পুলিশ। রাজধানীর রাস্তার মোড়ে মোড়ে পাহারা বসিয়ে চলছে তদারকি। সর্বাত্মক লকডাউনের শুরুটা ভালোভাবেই হয়েছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এভাবে বাকি দিনগুলোতেও সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মানুষের যে বাইরে যাওয়ার প্রবণতাকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে লকডাউনের কাজ, এবং সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে লকডাউনটি যথেষ্ট ভালো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য ছিলেন তারা বিভিন্ন জায়গায় খুব সোচ্চার এবং সচেতন ছিলেন। এরকম ভাবে যদি আমরা পরপর 2টি সপ্তাহ পূর্ণাঙ্গ লকডাউন সবাই মিলে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা মনে হয় সংক্রমণের লাগামটা টেনে ধরতে পারবো। তারা বলছেন সর্বাত্মক লকডাউনের সুফল পেতে অন্তত 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে, আর কোভিডে মৃত্যুর মিছিল ছোট হতে পারে আরো 1 সপ্তাহ পর। যতটুকু পালন করেছি আমরা, সেটা আমি মনে করি করোনা রোগের যে সুনামির বিশাল ঢেউ উঠেছিল সেটা কিছুটা স্থিমিত হবে বলে আশা করি আগামী সপ্তাহে। মৃত্যুটা স্থিমিত হতে আরো 1 সপ্তাহ সময় লাগবে। এর মধ্যে মৃত্যুর সংখ্যাটা হয়তো আমরা দেখে যেতে হবে যে আমাদের অনেক প্রিয়জন তাদের ক্ষয়ক্ষতির সেই খতিয়ান। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষায় সবাইকে ত্যাগের মানসিকতা নিয়ে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ ছিল বিশেষজ্ঞদের কণ্ঠে। আমরা করোনা ভাইরাস পরিপূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিন্তভাবে 2020 সালের মার্চের আগে যেভাবে আমরা চলেছি সেভাবে কিন্তু যেতে পারবো না। আমাদেরকে কষ্ট হবে অনেক, সেই কষ্ট সহ্য করে সরকারি বিধিনিষেধ মানতে হবে। তাহলে আমরা ধীরে ধীরে অল্প অল্প করে আমরা অনেক কাজই করতে পারবো। একসঙ্গে সব কাজ করতে যদি যাই, স্বাস্থ্যবিধিকে বিধান করে রাখে, তাহলে কিন্তু আমরা অনেকদিন ধরে ঘরে বসে থাকতে হবে। সমন্বিতভাবে গোটা দেশ এবং দেশবাসী একত্রে এই অতিমারীকে অতিক্রান্ত করার জন্য একটু স্যাক্রিফাইস মেন্টালিটি নিয়ে যদি আমরা এই বিধিনিষেধগুলো পালন করতে পারি, স্বাস্থ্যবিধি মানতে পারি, আমি মনে করি যে বাংলাদেশ আবারও যে সফলতা একবার দেখেছিলাম আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে, সেই রকম সফলতার পর্যায়ে পৌঁছাতে পারবে। কার্যকর ফলাফল পেতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টানা 2 সপ্তাহ সর্বাত্মক লকডাউনের পরামর্শ দিলেও সরকার ঘোষণা করেছে 1 সপ্তাহ। যদিও লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলেও ঘোষণা দেয়া আছে, তাই রাগঢাক না করে সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিলেন এই 3 বিশেষজ্ঞ। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রমজানের প্রথম জুমা আদায় করেছেন মুসল্লিরা। তবে মসজিদে প্রবেশের সময় স্যানিটাইজেশন ব্যবস্থা রাখেনি মসজিদ কর্তৃপক্ষ। মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন সবাই। নামাজ শেষে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ সহ মুসলিম উম্মার শান্তি চেয়ে বিশেষ মোনাজাত হয়। চার ট্রাক অনুমোদনহীন মেডিকেল পণ্য, মেয়াদোত্তীর্ণ করোনা ভাইরাসের শনাক্তের কিট ও রিএজেন্ট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এসব পণ্য বিক্রি ও বাজারজাতকরণের অভিযোগে মূল হোতা সহ গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। র্যাব 2 এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, মেডিকেল সরঞ্জামগুলো সরবরাহ করা হতো বিভিন্ন হাসপাতালে। জুবাইর হোসেনের রিপোর্টে বিস্তারিত। কয়েকটি চক্র অনুমোদনহীন মেডিকেল পণ্য, মেয়াদ উত্তীর্ণ করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার কিট, রিএজেন্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বনানী ও মোহাম্মদপুরের বায়োল্যাব ইন্টারন্যাশনাল, হাইটেক হেলথ কেয়ার ও এক্সজন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নামে 3টি প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। 9 জনকে আটকের পাশাপাশি জব্দ করা হয় 4 ট্রাক মেডিকেল সরঞ্জাম। র্যাব জানায়, এই প্রতিষ্ঠানগুলো 2010 সাল থেকে অনুমোদনহীন মেডিকেল ডিভাইস আমদানির পাশাপাশি ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ করোনা টেস্টিং কিট ও রিএজেন্ট সহ অন্যান্য রোগ নির্ণয় সরঞ্জাম বাজারজাত করে আসছিল। আসামিরা পারস্পরিক যোগ সাজশে ইতোমধ্যেই মেয়াদ উত্তীর্ণ এবং সহসা মেয়াদ উত্তীর্ণ হবে এরকম টেস্ট কিট ও রিএজেন্ট সমূহ দেশি বিদেশি আমদানিকারক ও সরবরাহকারীদের নিকট থেকে অতি স্বল্প মূল্যে সংগ্রহ করে এবং পুনরায় তাতে বর্ধিত মেয়াদ
বিশেষ মুদ্রণ যন্ত্রের সাহায্যে বা মুদ্রণ টেম্পারিংয়ের মাধ্যমে এই সকল টেস্টিং কিট ও রিয়েজেন্ট সমূহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। এই টেস্টিং কিটগুলো করোনা পরীক্ষায় ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে র্যাব। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যাই বা আমাদের চিকিৎসকরা আমাদেরকে যে পরামর্শগুলো দেন সেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে টেস্টগুলো ল্যাবগুলোতে করা হয় সেই টেস্টগুলো করার জন্যই এই সকল রিএজেন্ট ব্যবহার করা হয় এবং এখানে যতগুলো রিএজেন্ট আসছে যতগুলো দেখছেন একটিও মেয়াদের মধ্যে নেই। জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ মেডিকেল সরঞ্জামগুলোর মেয়াদ পরিবর্তন করে সরবরাহ করা হতো বিভিন্ন হাসপাতালে। এসব সরঞ্জাম কোন হাসপাতালে সরবরাহ করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানায় র্যাব। জুবায়ের সানি, RTV, ঢাকা। রমজান ও লকডাউনের অজুহাতে রাজধানীতে হু হু করে বেড়েছে সবজি ও মৌসুমি ফলের দাম। ৩০ টাকার শসা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, বেগুনের দাম দ্বিগুণ বেড়ে ১০০ ছুঁয়েছে। নিত্যপণ্যের লাগামহীন দামে হিমশিম খাচ্ছে নির্দিষ্ট আয়ের মানুষ ও নিম্নবিত্তরা। বিস্তারিত মাসুদ মোস্তাহিদের রিপোর্টে। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম বাড়বে, এই অস্বাভাবিক জিনিসটাই এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য। তবে লকডাউনের অজুহাত দেখিয়ে এবার লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। ৩০ টাকার শসা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, বেগুনের দাম বেড়ে হয়েছে ১০০ টাকা, কাঁকরোল ১২০, চিচিঙ্গা ৮০, ঝিঙে ৭০ টাকা। বাজারে এমন কোনো সবজি পাওয়া যাবে না যার দাম কমেছে। গত কিস্তিতে দাম দিয়েছি গত সপ্তাহে, তার থেকে দাম বাড়া অনেক। এখন যদি এরকম ভাবে বাড়তেই থাকে সাধারণ মানুষ কিভাবে চলবে? এই লকডাউনের কারণে মাল আসতে পারে না, এই জন্য মাল আপ ডাউন কম, এই জন্য দামটা একটু বেশি। ফলের বাজার মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বলছেন সাধারণ মানুষ। তরমুজের ভরা মৌসুম হলেও কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ টাকা। ৬০ টাকা কেজি পেয়ারা এখন ১০০ টাকা। কলার দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। বাজার মূল্য তো সব ঊর্ধ্বগতি দেখতেছি, সবকিছু বাজারে আগে যেরকম ছিল তার সাথে রোজা আসার পরে অনেক বেড়ে গেছে। আগে পিস হিসাবে বিক্রি হতো, এখন তো যারা ব্যবসায়ী তারা এই সিস্টেম শুরু করেছে, এখন আমাদের তো আর করার কিছু নেই। এই কারণে ব্যাপারীরা বলে লকডাউনের কারণে গাড়ি ঠিক মতন আসতে পারে না, এই জন্য কলার দাম বেশি নিচ্ছে। মুদি দোকানে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। মাছ, গরু, খাসির মাংসের বাজার স্থিতিশীল থাকলেও মুরগির বাড়তি দাম কিছুটা কমেছে। গত বাজারের থেকে আজকে একটু বেশি মনে হচ্ছে। সোনালী কিছুদিন আগে ৩৬০ টাকা ছিল, ৩৫০ ছিল, এখন বাজার কিছু কমছে, এখন ২৮০, ২৭০। ব্রয়লার ১৬০ টাকা ছিল, কিছু কমছে, এখন ১৪৫, ৫০। চালের বাজারে ক্রেতা সমাগম কম থাকায় হতাশ বিক্রেতারা। বেড়েছে ইন্ডিয়ান মিনিকেটের দাম। রমজানে বাজারের এ হাল দেখে হতাশ অনেকে। দ্রুত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে না ধরলে বেসামাল হয়ে উঠবে বাজার, বলছেন ক্রেতারা। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। মৌলভীবাজার জেলায় বোরো ধানের বাম্পার ফলন হলেও করোনা ও লকডাউনের কারণে ধান কাটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে প্রয়োজন হলে সাধারণ শ্রমিকদের পাশাপাশি চা শ্রমিকদেরকেও ধান কাটার কাজে লাগানো হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। আর কৃষকদের দাবি ধানের ন্যায্য মূল্য নির্ধারণ ও সঠিকভাবে ধান বিক্রির ব্যবস্থা করা। ইভ্যালি ইফতার বাজারের খবর। করোনা ঝুঁকির মধ্যে সীমিত পরিসরে রাজধানীর পাড়া মহল্লায় চলছে ইফতার বেচাকেনা। কঠোর বিধিনিষেধ সত্ত্বেও নানা পদের খাবার চোখে পড়ে দোকানগুলোতে, যদিও মাঝে মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি ভুলে যাচ্ছেন অনেকে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে দেখা যায় নানা পদের ইফতার সামগ্রীর পসরা সাজিয়েছে দোকানিরা। পরিবারের সদস্যদের নিয়ে ভিন্ন আয়োজনে ইফতার করার বাসনা থেকেই বুট, বুন্দিয়া, জিলাপি, পেঁয়াজু, কাবাব সহ নানা পদের খাবার কিনছেন অনেকে। করোনায় রেস্টুরেন্টে বসে ইফতার করা বারণ থাকায় বাসায় এবার ইফতারের আনন্দ খুঁজছেন কিছু ক্রেতা। হ্যাবিচুয়েট ব্যাপার, বাইরে থেকে আমরা একটু হলেও জিলাপিটা অ্যাটলিস্ট বাইরে থেকে নেই। সো এইভাবে আমরা ওই যেনারা যারা আছেন তারা অনেক প্রোটেকশন নিয়ে আমরা ইফতার নিয়ে বাসায় যে ওভেনে আবার গরম করে দেন। উই আর হ্যাভিং ইট। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে ইফতার পার্টি দিয়ে ইফতার করা, যে একটা আনন্দ, একটা সবাই মিলেমিশে ইফতার করা, সেটা এবার হবে না হয়তো, কিন্তু যার যার মতো করে যার যার সামর্থ্য অনুসারে সে করতেছে। হালিম না হলে যেন ইফতারের পূর্ণতাই আসে না ইফতার আইটেমে, তাই এই খাবারটি রাখছেন কেউ কেউ।
করোনায় আগের মতো বিক্রি নেই বলে জানান বিক্রেতারা। স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করলেও মাঝে মধ্যে তার সম্ভব হয় না বলেও জানান তারা। আমরা মাঝে সবাইকে বলি যে মাস্ক ছাড়া সামনে আইসেন না, বাট মাঝে কেউ কোনো কাস্টমার আছে মাস্ক ছাড়া চলে আসে, বাট বললে বলে সমস্যা নাই। আমি আর এরপর কি বলতে পারি? আমরা তো মানে চলতেছি, কাস্টমার আমরা বসে দিই না। কাস্টমার একটু আগে যায় যে খাবার লিগে আমরা রিকোয়েস্ট করলাম ভাই হবে না, নিয়মকানুন চলতে থাকে, 7টা বাজে আমরা বন্ধ। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ইফতার দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। আলাদা ঘটনায় 4 জেলায় 4 জন মারা গেছে। শরীয়তপুর সদরের 16পাড়া ইউনিয়ন যুবলীগ নেতা দাদন খলিফাকে গুলি করে হত্যা করা হয়েছে। গেল রাতে গয়াঘর খলিফা কান্দিতে এই ঘটনা ঘটে। এদিকে রাজশাহীতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। সকালে মহানগরীর সিটিহাট এলাকার আমচত্বর কাশিয়াডাঙ্গা সড়কের পাশে ডোবায় ড্রামের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কুষ্টিয়ায় রিমি নামে এক গৃহবধূকে হত্যা শেষে রান্নাঘরে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী আলামিনের বিরুদ্ধে। গেল রাতে শহরতলির মোল্লাদেহেরিয়া ক্যানেল পাড়ায় ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।